সম্পূর্ণ 180 ডিগ্রি ইউটার্ন করলো বাংলাদেশ। তারা এর আগে জানিয়েছিল দুর্গাপুজোর আগে ভারতকে তারা কিছুতেই ইলিশ সরবরাহ করবে না, কিন্তু আজ বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তারা দুর্গাপুজোর আগে 3,000 মেট্রিক টন ইলিশ সরবরাহ করবে ভারতকে। আর এর পিছনে উঠে আসছে নরেন্দ্র মোদী সহ ভারতবর্ষের একাধিক মাস্টার স্ট্রোকের কথা। আপনারা জানেন এই মুহূর্তে নিউ ইয়র্কে মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদী দুজনেই উপস্থিত আছেন, এবং এর আগে বাংলাদেশের পক্ষ থেকে সরকারিভাবে ভারতকে আবেদন করা হয়েছিল নরেন্দ্র মোদীর একটু সময়ের জন্য, অর্থাৎ মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর মিটিং তারা করাতে চেয়েছিলেন বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে। কিন্তু মোদীর দপ্তর থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে তাদের হাতে উপযুক্ত বা পর্যাপ্ত সময় নেই, তাই তারা মোহাম্মদ ইউনূসের সঙ্গে কিন্তু কোনোভাবেই মিটিং করবেন না। অর্থাৎ ভারতের হাবভাবে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের সাম্প্রতিক কালে একাধিক উপদেষ্টার বিতর্কিত মন্তব্য এবং একাধিক কার্যকলাপে ভারত কিন্তু বেজায় ক্ষুব্ধ, এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমেই অবনতিতে গিয়ে পৌঁছাতে শুরু করেছিল। আর ঠিক তখনই পাল্টা চাপের কাছে মাথা নুয়ে বাংলাদেশ সরকার ঘোষণা করলো তারা দুর্গাপুজোর আগে 3,000 মেট্রিক টন ইলিশ ভারতবর্ষে পাঠাবে। এছাড়া আরো অনেক কারণ আছে এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে, সবকিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। তবে যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এর আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টারা বিভিন্ন মন্তব্য করেছিলেন। তারা বিভিন্ন ক্ষেত্রে বলেছিলেন ভারতকে কিছুতেই তারা ইলিশ সরবরাহ করবে না। পরিষ্কার বোঝা যাচ্ছিল ভারত বিরোধী একটা আবেগ তাদের কথাবার্তাতেও ফুটে উঠছে। তারা বলেছিলেন এই ইলিশ অত্যন্ত দামি মাছ, আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না, কারণ সব নাকি ভারতে পাঠানো হয়। পরবর্তীকালে তিনি আরও বলেছিলেন দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপুজোয় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছি। এই মন্তব্য করেছিলেন কিন্তু বাংলাদেশ সচিবালয়ের মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি আরও বলেছিলেন দুর্গাপুজো উপলক্ষে এবার বাংলাদেশ থেকে ভারতে কোনো ইলিশ মাছ যাবে না। এছাড়া আমরা কোনো মাংস আমদানি করছি না। এখন লাখ লাখ খামারি গবাদি পশু লালন পালনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে জড়িত। অর্থাৎ পরিষ্কারভাবে তিনি বার্তা দিয়েছিলেন ভারতের সঙ্গে ইলিশ নিয়ে কোনো সমঝোতা করবে না বাংলাদেশ। এর পাল্টা বজ্রাঘাত এনে বাংলাদেশে মেল করেছিলেন ভারতীয় ব্যবসায়ী সংগঠন, কারণ এই ইলিশ শুধুমাত্র ভারতের বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, ভারতের একাধিক জায়গায় কিন্তু ইলিশ মাছের প্রতি একটা আকর্ষণ বহু ক্ষেত্রে আছে, এবং এটার উপর ডিপেন্ড করে ভারত এবং বাংলাদেশের দুই দেশের ব্যবসায়ী সম্পর্ক কিন্তু ডিপেন্ড করে। ভারতের ব্যবসায়ী সংগঠন সরাসরি ইউনুসকে চিঠি লিখে বলেছিলেন 1996 সাল থেকে পেট্রোপলে 5,000 মেট্রিক টন ইলিশ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যাতায়াত করে। 2012 সালে এই রপ্তানি কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। তারা চিঠিতে বিভিন্ন বিষয় উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন এমন পরিস্থিতিতে আমরা আপনার সদয় কামনা করছি এবং দুর্গাপুজোর জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। পরবর্তীকালে 2012 সালের প্রসঙ্গ টেনে বলেছিল 12 সালের হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে। এরপরে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য বহু চিঠি দিয়েছি। পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছিল ভারত এবং বাংলাদেশের যে ব্যবসায়ী বাজার, সেই যে মাছ, সেই মাছ ইলিশ মাছের উপর অনেকটা ডিপেন্ড করছে। কিন্তু বাংলাদেশ সরকার, নতুন অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তাতে শুধুমাত্র ভারতীয়রা নয়, বাংলাদেশটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে বাংলাদেশ সারা পৃথিবীর 70% ইলিশ কিন্তু বিভিন্ন জায়গায় সরবরাহ করে। যদি বাংলায় এই বাংলাদেশে ইলিশ না আসে তখন বিকল্প হিসাবে বাংলা কিন্তু মায়ানমার, উড়িষ্যা এবং গুজরাট থেকে ইলিশ আনার কিছু পরিকল্পনা করেছিল। মনে রাখতে হবে বাংলাদেশ সরকার কিন্তু এই ইলিশ সরবরাহ ভারতে পাঠানোর পরেও এই যে বাজার দর তা কিন্তু নিয়ন্ত্রণ করতে যথারীতি ব্যর্থ হয়েছিল। বাংলাদেশে ইলিশের দাম কিন্তু 1,000 থেকে 1,500 টাকার উপরেও ছাড়িয়ে গেছে বিভিন্ন সময়। অর্থাৎ ভারতকে ইলিশ না পাঠালেই যে ভারতে থেকে বাংলাদেশের ইলিশের বাজার দর হু করে কমে গেছে, এরকম কিছু ভাবার কোনো কারণই নেই। পাশাপাশি মনে রাখতে হবে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল, এবং শেখ হাসিনা ভারতকে দুর্গাপুজো বাবদ একাধিক মেট্রিক টন কিন্তু ইলিশ বিভিন্ন সময় দিয়েছেন, যা দুই দেশের বাণিজ্যিক, রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ককে মজবুত করেছিল। 2019 সালে 500 টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে এসেছিল। 2023 সালে সেই পরিমাণটা গিয়ে দাঁড়ায়
৩,৯৫০ টন। পরবর্তীকালে ২০১৮ সালে ১ মাসের জন্য ৫,০০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ কিন্তু ভারতবর্ষকে পাঠিয়েছিল। ফলে বোঝাই যাচ্ছে ভারত এবং বাংলাদেশের যে ইলিশ রিলেটেড সম্পর্ক তা অতীত থেকে বর্তমান অত্যন্ত সুগঠিত ছিল। কিন্তু তাল কাটলো বর্তমান সরকারের সময়। বর্তমান সরকার যে ঘোষণা করেছিলেন তা নিঃসন্দেহে নরেন্দ্র মোদী সরকার ভালোভাবে মেনে নেয়নি। এই ঘোষণার পরই ভারত পরিষ্কারভাবে জানায় তারা ডিজেল পাইপলাইন যে সরবরাহ তার কাজ আর দীর্ঘায়িত করবেন না। পাশাপাশি বিদ্যুৎ চুক্তি থেকে তিস্তা, ফারাক্কা ব্যারেজ বা ডম্বুর বাঁধ যে সব বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে সে সব বিষয়গুলোই ভারতবর্ষ যে কড়াভাবে ভাবছে তা বুঝিয়ে দেওয়া হয়েছিল হাবভাবে। এমনকি রাজনাথ সিং এমনও মন্তব্য করেন যে ভারতীয় সেনাবাহিনী যেন প্রস্তুত থাকেন। বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি তা নিঃসন্দেহে ভারতের পক্ষে অনুকূল নয়। এই সব মিলিয়ে ইউনিশ সরকার কিন্তু যথারীতি চাপে পড়ে যায়, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অর্থনৈতিকভাবেও কিন্তু ভীষণ মাত্রায় সুগঠিত। কারণ রেল প্রজেক্ট বাবদ অন্তত 6টি প্রকল্পের জন্য 10,000 কোটি টাকার বেশি লোন কিন্তু বাংলাদেশ সরকার ভারত থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়েছে। পাশাপাশি সমস্ত যদি বলেন প্রয়োজনীয় জিনিস ভারতের উপরও কিন্তু এখনো ডিপেন্ড করে থাকে বাংলাদেশ। সে ডিম বলুন কিংবা দুধ, বাংলাদেশ কিন্তু এখনো ভারত থেকে যথারীতি হিউজ পরিমাণে সেগুলো কিন্তু আমদানি রপ্তানি করে যান। এর ফলে কি হয়েছে, বাংলাদেশের যে ইকোনমিক্যাল স্ট্রাকচার সেটা সম্পূর্ণভাবে ভারত বাংলাদেশের সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে, যা আজকে গিয়ে বুঝতে পারলেন মোহাম্মদ ইউনূসের এই সরকার। কখন বুঝলেন? যখন ভারত পাল্টা হিসাবে তার সঙ্গে মিটিং ক্যান্সেল করলেন। অর্থাৎ নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে যখন বুঝিয়ে দিলেন বাংলাদেশের এই চাল তারা কিছুতেই ভালোভাবে নিচ্ছে না। পাশাপাশি মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে হাসিনাকে নিয়ে ভারতকে বার্তা দিতে চেয়েছেন। মসনাদে বসার আগে 7 সিস্টার্সকে হুমকি দিয়েছেন। তারা জামাতের উপর ব্যান তুলে নিয়েছেন। একাধিক জঙ্গি সংগঠনের নেতাকে মুক্ত করে দিয়েছেন। সব মিলিয়ে ভারতবর্ষ বাংলাদেশের উপর যে বেজায় ক্ষুব্ধ হয়েছে তা কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং বাংলাদেশ সরকারও বুঝতে শুরু করেছিলেন ভারতের সঙ্গে সম্পর্ক যদি তলানিতে যায় তাহলে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক মন্দার সময় আরও বিফলে যেতে পারে। এবং অবস্থা যদি আপনারা উদাহরণস্বরূপ ভাবেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের বর্তমান যে বস্ত্রশিল্প তার ক্ষতির পরিমাণ 1,000 কোটি টাকার বেশি, যার সম্পূর্ণ অর্ডারটাই কিন্তু ভারতীয় একাধিক কোম্পানি কিন্তু অ্যাবজর্ব করেছে, নিয়ে নিয়েছে। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমি মনে করি যে এই ভিত্তিতেই আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব। সব মিলিয়ে ইউনিশ সরকারও কিন্তু বেকায়দায় পড়েছে এবং চাপে। পাশাপাশি সংবিধান পরিবর্তন সহ দেশের একাধিক বিষয় নিয়ে বিরোধী বিএনপি দলও কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে আর ভরসা করছে না। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ঝামেলা থেকে মসজিদে হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনি, একাধিক ঘটনায় ইউনিশ সরকারের আইন প্রশাসনও যে তাদের সংবাদ দিচ্ছে না তা পরিষ্কারভাবে বোঝা গেছে। এর উপর আছে ভারতের চাপ, আর এই চাপের কাছেই কার্যত নতি স্বীকার করলে বাংলাদেশ, যারা পরিষ্কারভাবে জানালো দুর্গা পুজোর আগে আর ইলিশ সরবরাহ করতে তাদের আর কোনো বাধা নেই। এখনই প্রশ্ন হলো, যখন চাপে শেষ অবধি নিজের জায়গা অবস্থান শক্ত করে রাখতেই পারবেন না, তখন নিজের শক্তি না বুঝে প্রতিপক্ষকে হুমকি দিলে অবস্থা এই জায়গায় হতে পারে। তার সবচেয়ে বড় উদাহরণ হলো মালদ্বীপ। এই মালদ্বীপকে দেখেও শিখলো না বর্তমান বাংলাদেশ। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করলে আসলে যে নিজেরই ক্ষতি তা যত তাড়াতাড়ি বুঝবেন তা এই অনভিজ্ঞ রাজনীতিবিদ বা কূটনীতিবিদদের ততই কিন্তু সেই দেশের মানুষের পক্ষে মঙ্গল। কেবলমাত্র ভারত বিরোধী কথাবার্তা বলে বা ভারত বিরোধী আবেগকে কাজে লাগিয়ে মসনদে বসা যায়, দেশ হয়তো চালানো যায় না। আবার একবার প্রমাণ পেল ভারতবর্ষ শুধু বাংলাদেশের আপামর বাঙালি এবং দুই দেশবাসী। আপনারা কি ভাবছেন নিঃসন্দেহে জানাবেন। চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।